ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়ার দাবি তেহরানের। ইসরায়েলি আগ্রাসনে ঢাকার নিন্দা। ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। করোনায় দেশে আরও ২ জনের মৃত্যু। লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে আশার আলো দেখছে বিএনপি। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলছে জামায়াত। এবং ভয়াবহ নদী ভাঙনের কবলে উপকূলীয় জেলা পিরোজপুর। বিলীনের পথে ফসলি জমি সহ শত শত ঘরবাড়ি। বাঁধ পুনর্নির্মাণের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। আসসালামু আলাইকুম, সবাইকে বহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। ইসরায়েলি ইরান সংঘাতের খবর। তেল আবিব তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এ কথা নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানান, তার দেশ ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোর্দোর একটি অংশে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র যে ৩টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করতে পারে। ইরান ইসরায়েল সংঘাতে ইতোমধ্যেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো। যদিও এই সংঘাত ঘিরে আপাতত মহাযুদ্ধের সংখ্যা দেখছেন না বিশেষজ্ঞরা। তবে তেল আবিব যদি পরমাণু বোমা হামলা চালায়, তবে পরিস্থিতি অন্যরকম হওয়ার শঙ্কাও আছে। ইরান ইসরায়েল উত্তেজনা কোন পথে এগোচ্ছে জানবো কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্ব নেতৃত্ব। আমেরিকা সহ পশ্চিমারা সমর্থন দিচ্ছে ইসরায়েলকে, আবার চীন, রাশিয়া, পাকিস্তান সহ আরেকটি পক্ষ দাঁড়িয়েছে ইরানের পাশে। বর্তমান বাস্তবতায় এখনই বিশ্বযুদ্ধের শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। তবে সংঘাতের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো হবেই না, কারণ চীনও আসবে না, এখানে রাশিয়াও আসবে না। আমরা সবাই চাইবো যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যায়, এবং হয়তো হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যদি না হয় তাহলে কিন্তু বাড়বে, এবং বাড়বে যত, ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই বেশি হবে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা একেবারেই প্রকাশ্য। মার্কিন সেনাদের ইরানে হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন দেওয়ার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হতে পারে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে, তখন চীন, রাশিয়া কিন্তু এর পাল্টা জবাব দেওয়ার জন্য তারাও মোটামুটি ভাবে প্রস্তুত রয়েছে। অতএব ট্রাম্পের সাথে এখন যে ট্যারিফকে কেন্দ্র করেই যে যুদ্ধ প্লাস হচ্ছে এই যুদ্ধ, সেই যুদ্ধ, এটাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকরা বেশ উদ্বিগ্ন, কারণ পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যে ইসরায়েল যদি পারমাণবিক হামলা করে, তবে বিশ্ব এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হবে বলে মনে করেন এই বিশ্লেষক। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয়, তাহলে আমি যে আশঙ্কা করছি কিয়ামত সেটা শুরু হয়ে যাবে। আর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার না হয়, তারপরেও একটা কিয়ামত, মাঝারি কিয়ামত হতে পারে, যদি মধ্যপ্রাচ্যের দেশগুলি, চীন, রাশিয়া, তারা ইরানের পক্ষ নেয়, এবং যুক্তরাষ্ট্র তো ইতিমধ্যেই ইসরায়েলের পক্ষ নিয়েছে, G7-এর রাষ্ট্রগুলোও যদি আরেক পক্ষ নেয়, তাহলে একটা বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। উত্তেজনা নিরসনে OIC কিংবা জাতিসংঘের জরুরি বৈঠক হলেও হামলা পাল্টা হামলায় অনড় দুদেশ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে ইসরায়েল সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভণ্ডুল করতে ইসরায়েল ইরানে হামলা করে বলে জানান তিনি। শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা OICর সম্মেলনে দেওয়া বক্তব্যে এরদোগান এসব কথা বলেন। ইরানে হামলার জন্য ইসরায়েল কড়া সমালোচনাও করেন এরদোগান। সম্মেলনে ইরানে ইসরায়েলি হামলা বেআইনি উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পাশাপাশি ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনারও তাগিদ দেন তিনি।
দেশে হঠাৎ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সর্বশেষ একদিনে এ রোগে আক্রান্ত হয়ে ৩৫২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ সময় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম। এ নিয়ে চলতি জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়ালো ৩,০৮৪-তে, আর মৃত্যু হয়েছে ৮ জনের। এবছর বরিশাল বিভাগের জেলাগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। শনিবারের হিসাবে ৩৫২ জনের মধ্যে ১৬৭ জনই বরিশাল বিভাগের রোগী। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী শেখ শামীম। শামীম, ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে, জানাবেন আমাকে। বিশেষ করে বর্ষা বেড়ে যায়, তারই ধারাবাহিকতায় এবছরও প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। 151 জন ভর্তি হচ্ছে, 111 জন। বরিশাল বিভাগে এ পর্যন্ত 8 জন মারা গিয়েছে এবং আক্রান্তের সংখ্যা বরগুনা জেলায় সবচেয়ে বেশি। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় 470 জন রোগী এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে, ভর্তি হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য। আমি বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন ডেঙ্গু মোকাবেলার জন্য সব ধরনের কাজ করছে তারা, কিন্তু জনসচেতনতা, বিশেষ করে ডোবা নালা পরিষ্কার, ঘর পরিষ্কার, যেখানে দীর্ঘদিন পানি না থাকে সেই বিষয়গুলো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আমি বরিশাল মেডিকেলের উপপরিচালকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যেহেতু এটা 1000 শয্যার একটি হাসপাতাল, এখানে 5 থেকে 6000 রোগী সবসময় চিকিৎসা নেয় এবং ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে চিকিৎসক এবং আয়া এবং নার্স তাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও যতটুকু সম্ভব তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আর এছাড়া বরিশালে প্রতিদিনই নতুন নতুন রোগী আক্রান্তের ঘটনা ঘটছে। মেডিসিন ওয়ার্ডে আসে, তারপর পরীক্ষা নিরীক্ষার পরে যখন ডেঙ্গু শনাক্ত হয় তখন তাকে ডেঙ্গু ওয়ার্ডে দেওয়া হয়। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল সিটি কর্পোরেশনের যে দায়িত্বে যিনি রয়েছেন রায়হান কায়সার, তিনি জানিয়েছেন যে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং ডোবানালা পরিষ্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরও সচেতনতাকে দায়ী করছেন তিনি এবং নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ সংবাদ। শামীম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি একেবারেই কাটেনি। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 160 এবং জুন মাসের 20 তারিখ পর্যন্ত তা কমে এসেছে 81-তে। তবে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। রিয়াদ চৌদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 320 জন, যাদের মধ্যে মে মাসে আক্রান্ত হয়েছিলেন 160 জন, আর জুনের 20 তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 81 জন। ইতিমধ্যে চলতি মাসে একজন মারা গেছেন। তবে গেল মাসের তুলনায় চট্টগ্রামের ডেঙ্গু সংক্রমণ কিছুটা কমেছে। আজকে 3 দিন আসছে ডেঙ্গু জ্বর নিয়ে এসেছি। ধরতে আস্তে আস্তে পায়খানা, কাতল পায়খানা, তারপর গায়ে সরাসরি ব্যথা শুরু হচ্ছে আমার। আমি এখানে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আজকে 3 দিন মোটামুটি এখন সুস্থ। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যাদের সবাই আশঙ্কামুক্ত বলে জানান এ কর্মকর্তা। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমানে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 13, 14, 16 এবং এই 3টা ওয়ার্ডে আমার 9 জন রোগী ভর্তি আছে এবং রোগীগুলো সবাই সুস্থ আছে, তেমন কোনো কমপ্লিকেশন কিছু নাই। নগর এলাকায় ডেঙ্গু সক্রিয় থাকলেও বিডিআই ড্রাগ স্প্রে করায় আগের তুলনায় ডেঙ্গু সংক্রমণ কম হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। আমাদের সহায়তায় যে নতুন একটা ড্রাগ বিডিআই বলে, এই ড্রাগটা বিভিন্ন জায়গায় স্প্রে করা হচ্ছে। স্প্রে করাতে আমার মনে হচ্ছে এই ড্রাগটা কার্যকরী, ভালো কাজ করছে এবং আমরা আগের তুলনায় বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণ রয়েছে। আমরা প্রত্যেকটি উপজেলায় আমরা ডেঙ্গু কর্নার আছে, জমে থাকা সামান্য বৃষ্টির পানি হতে পারে ডেঙ্গুর উৎস, তাই ডেঙ্গু ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। আফরিন পপি, মোহনা সংবাদ।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন ৪ জন সহ দেশে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৯৪২ জনে। নতুন করে ২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯,৫১০ জনে দাঁড়িয়েছে। ২ ঘন্টার চেষ্টায় হাজিরাবাগের ৩ ট্যানারি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। মধ্যরাতে বাসার লেদার কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে ইউসুল লেদার ও ফেনী লেদার কারখানায়। কারখানাগুলোতে কেমিক্যাল ও প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে আশার আলো দেখছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের বিষয়ে আশা জানান তিনি। অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা জরুরি। পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন যখনই হোক সেটা নিরপেক্ষ করার জন্য জামায়াত ইসলামী সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। আসুন, নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে জামায়াত ইসলামী এই সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে। কচা নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে উপকূলীয় জনপদ পিরোজপুরের দেওনাখালী, কবিরমরা, বনেশ্বরপুর ও হুলারহাটের মানচিত্র। ভাঙনে নদী গর্ভে বিলীনের পথে ফসলি জমি সহ শত শত ঘরবাড়ি। বাঁধ পুনর্নির্মাণের প্রকল্প গ্রহণে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নুরুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। উপকূলীয় জেলা পিরোজপুরের সদর উপজেলার কচা নদী তীরবর্তী রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বসতবাড়িও এখন ভাঙনের মুখে। প্রতি বর্ষা মৌসুমে নদী রুদ্ররূপ ধারণ করায় অন্তত 4টি গ্রামের প্রায় 20,000 মানুষ চরম আতঙ্কে দিন কাটান। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সংস্কার না করায় বর্ষা এলেই জোয়ারে তলিয়ে যাচ্ছে ফসলি জমি সহ বসতবাড়ি। ধান ফান হইতে আসে না, বাড়িঘর বাঁচিয়ে যায়। এই বড় নদীর পার একটু বেড়িবাঁধ কোনো কিছু নাই। ঘূর্ণিঝড় দুর্যোগের সময় মানুষ পানিবন্দী হয়ে যায় এবং গৃহপালিত যে পশু, তারপরে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। ফসলাদি করতে পারতাছি না এবং ঘর বাড়ি তলাই যাচ্ছে। একটু পানি হইলেই দেখা যায় যে আমার ঘরের পোতা পর্যন্ত ধুয়ে নামিয়ে যায়। কোনো খেত পাতার কম করে খাইতে পারি নাই এই 27 বছর। বেড়িটা ভেঙে গেছে, বেড়িটার জন্য আমরা হাঁটতে পারতেছি না। জোয়ার বাটা হওয়ার আগেই আমাকে বাড়িঘর তলাই যায়, তলাই গেলে পর আমরা আশ্রয় কেন্দ্রে যাই, আশ্রয় কেন্দ্রে তলাইয়ে যায়, আমাকে থাকার মনে কোনো স্থানই নাই। আপাতত 30 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আগামী অর্থ বছরে চাহিদার ভিত্তিতে বেড়িবাঁধ দীর্ঘ করার পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। 30 কিলোমিটার বাঁধ পুনর্বাসনের জন্য আমরা একটি প্রপোজাল পাঠাইছি। আর সামনের অর্থ বছরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতে আমরা জিয়ানগর, হুলারহাট বেড়িবাঁধে যতটুকু করা যায় অতটুকু আমরা উন্নয়ন রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত করব। ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। টানা বৃষ্টিতে মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা ও যমুনা নদীর পানি বেড়ে
60 থেকে 70 ভাগ জমির বোরো ধান তুলে গেছে। পানি নিষ্কাশনের অভাবে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন সিফাতুর রহমান জেসি। মানিকগঞ্জের শিবালয়ের বড় আনুলিয়া, বোয়ালিপাড়া, তেতুলিয়া সহ বেশ কয়েকটি প্রজেক্টের আবাদকৃত প্রায় 200 বিঘা নিচু জমির কাঁচা এবং আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে বড় রকমের ক্ষতির মুখে কৃষকরা। পরিপক্ক অবস্থায় ধান কাটতে না পারায় এবং শ্রমিক খরচ দ্বিগুণ হওয়ায় চরম হতাশার মাঝে দিন পার করছেন কৃষকরা। এছাড়াও জমির পাশে খাল মেরামত সহ স্লুইস গেট না থাকার অভিযোগ করেন তারা। এই বছরের যত ধান সব ধান পানির নিচে, ধানগুলো দেখেন সব পচে গেছে। পাশে বাঁধ দিছে, বৃষ্টির পানি এসে আমরা তলায় গেছি। অন্য সাইডে বাঁধ দিছে, আমাদের সাইডে পানি বেরোনোর রাস্তা নাই। টিওনো সাহেব বারবার বলুনেও এই ড্রেনটা, এই খালটারে মেরামত করে নাই, এই কারণে আমরা ডুবে গেছি। যদি এই আপনার খালটা ক্লিয়ার থাকতো উতলি পর্যন্ত, তাহলে আর কোনো ঝামেলাই হইতো না, পানি আসতো চলে যেত। নদীর পানি এবং বৃষ্টির পানি এসে সব তলায় গেছে, আধা পাকা এবং কাঁচা ধান কাটা লাগতেছে। 3-4টা বাঁধ দিছে, বাঁধের কারণে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সব ধান তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত এই খাল মেরামত করে জলাবদ্ধতা দূর করার আশ্বাস দেন এই কৃষিবিদ। হঠাৎ করে যে জলাবদ্ধতা এবং যে আগাম বন্যাটা চলে আসে, এটা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের সাথে আলাপ করেছি। পার্শ্ববর্তী যে খালটা রয়ে গেছে মহাসড়কের পাশে, এই খালটা পুনঃসংস্কার করে সুন্দরভাবে যদি আমরা পার্শ্ববর্তী ইসামতি নদীতে একটি সংযোগ স্থাপন করতে পারি, তাহলে ভবিষ্যতে ওই এলাকার জলাবদ্ধতা কিছুটা দূর হবে। শ্রমিক খরচ দ্বিগুণ হওয়ায় বাকি ধানগুলো ঠিকমতো ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন এই অঞ্চলের কৃষকরা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে জেলা বিএনপির বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। জামায়াত ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আর সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। দলের ভোটের আনুপাতিক হারে নাটোরের আলাইপুরে মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের সার্বভৌমত্ব। টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আক্তার শামীম সভাপতি নির্বাচিত হয়েছেন। দিনাজপুরের বাংলাহেলি ড্রিমল্যান্ড স্কুলের আয়োজনে ফল উৎসবের উদ্বোধন করেন মোহাম্মদ নাজমুল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন ড্রিমল্যান্ড স্কুলের পরিচালক অধ্যাপক ওবায়দুর রহমান সহ অন্যান্যরা। সুনামগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল। পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। যশোরে দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালা ও নতুন প্রতিভার অন্বেষণে শীর্ষক ট্যালেন্ট হ্যান্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোংলায় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালন করেছে রুদ্র স্মৃতি সংসদ। মোংলার মিঠাখালী এলাকায় কবির বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সর্বস্তরের মানুষ। আলী আকবর খাঁ স্মরণে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর। গলফ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শেষে ড্র করল বাংলাদেশ। শেষ দিনে বৃষ্টির বাধা সত্ত্বেও 295 রানের লিড নেয় টাইগাররা।
296 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে দিনের শেষ সেশন পর্যন্ত 72 রান করতে পারে লঙ্কানরা। এদিকে এ টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন বিরল এক রেকর্ড। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেখানে বাংলাদেশ দারুণ খেললেও জয় পাওয়াটা আর হলো না। বৃষ্টির জন্যই পাল্টে গেল ফলাফল। পঞ্চম শেষ দিনে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে হয়তো আরও কিছু রান পেত শান্ত বাহিনী। শেষমেশ 295 রানের লিড নিয়ে 6 উইকেটে 285 রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। এই ইনিংসেও কাপ্তান নাজমুল হোসেন শান্ত করেন সেঞ্চুরি। 125 রানের অপরাজিত ইনিংস খেলে গড়েন এক রেকর্ড। শান্তই এখন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি দ্বিতীয়বার একই টেস্টে 2 ইনিংসেই শতক হাঁকালেন। প্রথম ইনিংসে তার রান ছিল 148, দ্বিতীয় ইনিংসে মুশফিক 49 আর সাদমানের ব্যাটে আসে 76 রান। 39 ওভারে 296 রানের টার্গেটে ব্যাট করতে নামে স্বাগতিকরা, কিন্তু সময়টা বড্ড অল্প। এর মধ্যেই লঙ্কান ব্যাটারদের কাঁপন ধরিয়ে দেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কাকে সাজঘরে পাঠান নাইম হাসান, কিন্তু এরপরে 3টি শিকার তাইজুলে। দিনের শেষ সেশন পর্যন্ত 4 উইকেটে 72 রান সংগ্রহ করতে পারে লঙ্কানরা। খেলা শেষ হয় ড্রয়ে। ম্যাচ সেরা হন শান্ত। প্রথম ইনিংসেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। মুশফিকুরের ড্যাডি সেঞ্চুরির সঙ্গে শান্তর 148 রানের ইনিংস মিলিয়ে 495 রানের সংগ্রহ পায় টাইগাররা। যদিও সেবার অল আউট হয়ে যায়। লঙ্কানদের হয়ে অসিত ফের্নান্দোর শিকার 4 এবং মিলন ও থারিন্দু রত্নায়েকে নেন 3টি করে উইকেট। এরপর ব্যাট করতে নেমে অল আউট হলেও পাথম নিশাঙ্কার 187, কামিন্দু মেন্ডিসের 87 এবং দীনেশ চন্ডিমালের 54 রানের ওপর ভর করে 485 রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। টাইগারদের হয়ে নাইম হাসানের শিকার 5 এবং হাসান মাহমুদ নেন 3টি উইকেট। মুদাসসির আলী, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আমার হাতে রয়েছে জাতীয় কিছু পত্রিকা, সেখান থেকে জেনে নেব আজকের সংবাদপত্রগুলো গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, পাল্টাপাল্টি হামলা চলছে, আলোচনায় অগ্রগতি নেই। বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট গঠন করছে চীন। পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, বেশি দুর্নীতি হয় প্রকল্প বাস্তবায়নে, যা এখনো হচ্ছে। দৈনিক ইত্তেফাক, ইরানের প্রত্যাঘাতে বিস্মিত ইসরায়েল। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ওরা আমাকে নোবেল দেবে না, ওরা দেয় উদারপন্থীদের, মন্তব্য ট্রাম্পের। সমকাল, ত্রিপক্ষীয় সহযোগিতায় সম্মত ঢাকা, বেইজিং, ইসলামাবাদ। ঐকমত্যের সংলাপ, মৌলিক বিষয়ে দলগুলোর দূরত্ব কমেনি। এবং পাশে রয়েছে, ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে। বাংলাদেশ প্রতিদিন, 8 মাসে 1000 কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন বিপু। মিথ্যা অভিযোগে 10 মাস ধরে কারাগারে দিলীপ। এবং পাশে রয়েছে, সংখ্যা কাটেনি সর্বাত্মক যুদ্ধের। চলে যাব যুগান্তরে। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। নবম দিনেও বড় হামলা ইরানের, নতুন ড্রোনে হতবাক ইসরায়েল। এবং তার পাশে রয়েছে, গাজাবাসীর আতঙ্ক এবার ইসরায়েলে। বণিক বার্তা, একীভূত হতে চায় না এক্সিম ও এসআইবিএল। দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে পুরো মধ্যপ্রাচ্য। এবং কূটনৈতিক সমাধান চায় চীন, অগ্রাধিকার জ্বালানি নিরাপত্তায়। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, গল টেস্ট ইন্ডস ইন এ ড্র, ফেয়ারফুলস নট পসিবল উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো, এবং সেই সাথে শেষ করব আজকের মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি।
ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়ার দাবি তেহরানের। ইসরায়েলি আগ্রাসনে ঢাকার নিন্দা। ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। করোনায় দেশে আরও 2 জনের মৃত্যু। লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে আশার আলো দেখছে বিএনপি। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলছে জামায়াত। এবং ভয়াবহ নদী ভাঙনের কবলে উপকূলীয় জেলা পিরোজপুর। বিলীনের পথে ফসলি জমি সহ শত শত ঘরবাড়ি। বাঁধ পুনর্নির্মাণের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।